কখনো তারা ইন্দু অভিজিৎ, কখনো তারা শেরলি বালান, কিন্তু তাদের আসল নাম কি তা কেউ জানে না। এক জায়গা থেকে অন্য জায়গা মা এবং ছেলে শুধু নিজেদের নাম পরিচয় পরিবর্তন করেই ঘুরে বেড়ায়। কিন্তু কেন এই ছদ্মবেশ তা জানলে আপনার মাথা ঘুরে যাবে, আর শেষের টুইস্ট আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মালায়ালাম সেরা থ্রিলার মুভি বালান দ্য বয়ের এক্সপ্লেনেশন শুরু করা যাক। क्या जानती हूँ यही तो है तेरा स्टाइल। গল্পের শুরুতেই দেখা যায় এক মা তার ছেলেকে গল্প শোনাচ্ছেন। পরবর্তীতে দেখা যায় তারা একটা জেলখানায় আছে। তবে মা ছেলের জেলখানাতে আজকেই শেষ দিন, অর্থাৎ আজকে তারা ছাড়া পেতে চলেছে। এরপর মা তার ছেলেকে গোসল করিয়ে দিয়ে ব্যাগপত্র বেঁধে জেলখানার বড় মাপের কয়েদি সাম্বার কাছে আসে। সাম্বা তাদেরকে বলে, চলে তো যাচ্ছিস, মনে রাখিস তোদের জন্য কি কি করেছি। এরপর একটা ঠিকানা ছেলের পকেটে ঢুকিয়ে দিয়ে বলে, কয়েকদিন পর তো আমিও বের হচ্ছি, আবারও দেখা হবে। মা ছেলে সেখান থেকে চলে আসে জেলারের কাছে। জেলার মাকে বলে, এখন থেকে ভালো হয়ে চলবে, তোমার কারণে তোমার ছেলেকেও জেল খাটতে হলো। জেলার এক এনজিওর ঠিকানা মাকে ধরিয়ে দিয়ে বলে, এখানে গেলেই তোমার চাকরি হয়ে যাবে, আমি কথা বলে রেখেছি। মা আর ছেলে জেলের বাইরে এসে দুইটা ঠিকানায় ডাস্টবিনে ফেলে দিয়ে অচেনা পথে পাড়ি জমায়। তাদের মধ্যে সুধীর নামে এক বয়স্ক লোকের হোটেলে দুজন খেতে বসে। খাওয়া শেষে সুধীর জানায় 170 টাকা বিল হয়েছে। মা বলে, কোনো টাকাই তাদের কাছে নেই। বয়স্ক সুধীর টাকা না নিয়ে তাদেরকে যেতে দেয়। মা বলে, তারা খুবই একা, তাদের একটা কাজ দরকার। সুধীর জানায়, এই হোটেল দিয়ে তার নিজেরই চলছে না, বেতন আর কি দেবে, আবার ঘরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই। মা বলে, আমাদের টাকা দিতে হবে না, শুধু খাবার দিলেই হবে, আর হোটেলেই থাকার ব্যবস্থা করে নেব। সুধীর এবার তার নাম জিজ্ঞেস করলে মা জানায় তার নাম ইন্দু, আর ছেলের নাম অভিজিৎ। অভিজিতের বাবা মারা গেছে। সবকিছু শুনে সুধীর বলে, আমার যে অবস্থা, কোনো কাজই আমি দিতে পারবো না। এরপর ইন্দু অভিজিৎকে নিয়ে চলে যেতে থাকলে আবার থেমে যায়। সুধীর চাচা হোটেলের দেখাশোনার জন্য তাদের নেয়। ইন্দু কয়েকদিনের মধ্যে হোটেলের পরিবেশ পুরো বদলিয়ে ফেলে। অনেক কাস্টমার হয়, অনেক টাকাও আসে। এতে সুধীর অনেক খুশি হয়ে যায়। একদিন স্থানীয় এক লোক ইন্দুকে দেখিয়ে দিয়ে বলে, ওইটা কে? সুধীর ইন্দুর নাম উল্লেখ করে বলে, ওই আমার খাস মহিলা। লোকটি এটা শুনে জিজ্ঞেস করে, বিয়ে করলে নাকি? সুধীর জানায়, বিয়ে করলে তো দাওয়াত দেব। দূর থেকে ইন্দু এসব শুনছিল। লোকটি চলে গেলে সুধীর ইন্দুকে তার বাড়ির চাবি দিয়ে বলে, এখন থেকে আর তোমাদের এখানে থাকতে হবে না, আমার মেয়ে এবং নাতি হিসেবে আমার বাড়িতেই থাকবে। সুধীর কাজ শেষ করে বাড়ি ফিরে দেখে ইন্দু অভিজিৎ কেউই বাড়িতে নেই, চাবিও দিয়ে গেছে। অন্যদিকে অভিজিৎ তার মাকে জিজ্ঞেস করে, আমরা সুধীর দাদার বাড়ি থেকে কেন চলে আসলাম? মা ইন্দু জানায়, আমরা আমাদের মতো চলতে পারি। তখন অভিজিৎ জিজ্ঞেস করে, পরবর্তী গল্প কোনটা হবে, আমার নাম কি থাকবে? মা কানে কানে নাম বলে দেয়। আসলে ইন্দু এবং অভিজিৎ তাদের আসল নাম নয়, এমনকি বাবা নিয়ে বলা সবকিছুও মিথ্যা। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কাজ করে, কিন্তু একটা জায়গাতে তারা বেশিদিন স্থায়ী থাকে না। কেউ কখনো আইডি কার্ড বা বিয়ের প্রলোভন দেখালেও তারা সেখান থেকে চলে যায়। এই যে বারবার পরিচয় বদলিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কারণ, এটা আপনারা পরেই জানতে পারবেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু সাথে থাকুন, অনেক ইন্টারেস্টিং ব্যাপার থাকছে। তো একদিন ছেলে মাকে জিজ্ঞেস করে, আগের সব গল্প কি তার মনে রাখতে হবে? মা তাকে বলে, পরে জানাবো। এর মধ্যেই একটা জায়গায় মেরি নামে কাজ করতে থাকলে সুধীরের দোকানে আসা ওই লোকটির সাথে দেখা হয়ে যায়। মেরি ওই লোকটিকে দেখা মাত্রই যেন আতঙ্কিত হয়ে পড়ে। লোকটি মেরিকে ইন্দু নামে ডাকলে লোকটি মেরুকে ইন্দু নামে ডেকে বলে, তাহলে আপনি এখন এখানে কাজ করেন? মেরি জানায়, তার নাম ইন্দু নয়, আর আমি কখনো আপনাকে দেখিনি, এবারই প্রথম আমাদের দেখা হলো। লোকটি তখন ছেলের নাম জিজ্ঞেস করলে মেরি জানায় তার ছেলের নাম বান্নি। লোকটির স্বামী, ঘর, বাড়িসহ অন্য সবকিছু জিজ্ঞেস করার পর একই কথাগুলো বান্নিকেও জিজ্ঞেস করলে বান্নিও মায়ের মতো একই উত্তর দেয়, অর্থাৎ মেরি যা যা বলে বান্নিও তা তা বলে। এতে লোকটি ভ্যাবাচাকা খেয়ে যায়। সে নিজেও কনফিউজড হয়ে যায়, আসলে সেই সত্যি না তারাই সত্যি। তো কন্ট্রাক্টর লোকটিকে বলে, হয়েছে, আর কিছু বলতে হবে না, এখন যাও। এরপর কন্ট্রাক্টর মেরিকে বলে, আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না, কাল থেকে আবার কাজে আসতে পারেন। কিন্তু মেরি সেই কাজটাও ছেড়ে দেয়। এরপর বন্দনা নামে একটা বাড়িতে কাজ করতে আসে, যেখানে বান্নি নাম হয়ে যায় মনু। বাড়ির মালকিন ছিল ভালো, নিজের ছেলের খাবারগুলোও মনুকে দিত। একদিন মহিলাটি বন্দনাকে বলে, তোমার আর অসহায়ের মতো ঘুরতে হবে না, এই যে নাও ডকুমেন্টস, আর তোমাদের আইডি কার্ডের ব্যবস্থা করো, ভালো একটা জায়গায় থাকতে পারবে। বন্দনা ছেলেকে নিয়ে আইডি কার্ড বানিয়ে ঘরে ফিরে জানতে পারে রোড অ্যাক্সিডেন্টে মহিলাটির ছেলে মারা গেছে। তাই সেদিনই অন্য একটা জায়গায় যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আসে।
বাস স্ট্যান্ডে এক পাগলিকে দেখতে পায় যে খাবারের জন্য আহাজারি করছিল। বন্দনা খাবার নিয়ে পাগলির কাছে গেলে পাগলি তার ব্যাগের কাপড় ছিটাতে থাকে। ব্যাগের কাপড় ছিটানোর সময় পাগলির আইডি কার্ড নিচে পড়ে যায়, যা দেখে বন্দনা উঠিয়ে নেয়। পাগলির নাম ছিল শেরলি। খাবার দিয়ে বন্দনা পাগলির আইডি কার্ড নিয়ে নেয়। এরপর পেপার বের করে চাকরির বিজ্ঞাপন দেখে, যেখানে এক হোম কেয়ারের চাকরি পছন্দ হয় শেরলির। হ্যাঁ, এখন থেকে বন্দনার নাম শেরলি। পরের দিন শেরলি এক টেলিফোন বুথ থেকে বিজ্ঞাপন দেয়া নাম্বারে ফোন করলে একজন লোক জানায় বয়স্ক মহিলা বাড়িতে একাই থাকে, তার পরিবারের সবাই বাইরে। মহিলাটি রাগী টাইপের, ভালোভাবে কারো সাথে কথাও বলে না, তার দেখাশোনা করতে হবে। শেরলি ছেলেকে নিয়ে ঠিকানা অনুযায়ী সেই বাড়িতেই চলে আসে। বাড়িতে এসে ডাকতে থাকলে কারো কোনোই সাড়া পায় না, আবার দরজাটাও খোলা ছিল, তাই তারা ভেতরে ঢুকে পড়ে। বাড়িতে ঢোকার পর এদিক ওদিক দেখেও কারো দেখা পায় না। তখন বাড়িতে টেলিফোন আসলে শেরলি তা শুনতে পায়। জোসেফ নামে একজন শেরলিকে বলে মাকে যেন ঠিকঠাকভাবে দেখে রাখা হয়, মাস শেষে টাকা পাঠাবে। এরপর জিজ্ঞেস করে আগে কোথায় কাজ করছিল। শেরলি জানায় একটা ওল্ড এজ হোমে। জোসেফ আর অতটা গুরুত্ব না দিয়ে ফোন কেটে দেয়। ফোন কেটে দেওয়ার পরপরই শেরলি এবং তার ছেলে চমকে ওঠে, কারণ তাদের দিকে বিশাল বড় এক বন্দুক তাক করে হুইল চেয়ারে বসে আছে বয়স্ক মহিলাটি। তা দেখে মা ছেলে দুজনেই ভয় পেয়ে যায়। মহিলাটি বন্দুক তাক করা অবস্থাতেই শেরলির পরিচয় নিয়ে বলে আমার ছেলে পাঠিয়েছে না, ঠিকঠাকভাবে কাজ করো, তা না হলে কিন্তু খবর করে ছেড়ে দেব। যাও, ক্ষুধা লাগছে, খাবার নিয়ে আসো। শেরলি চুপচাপ গরম গরম খাবার রান্না করে নিয়ে এসে মহিলাটিকে দেয়। রাতে মা ছেলে একসাথে শুলে ছেলে মাকে জিজ্ঞেস করে বুড়িটি কি আমাদের ক্ষতি করতে পারে? মা জানায় বুঝতে পারছি না, কেন ভয় পাচ্ছিস? ছেলে জানায় সে ভয় পাচ্ছে। এরপর ছেলে জিজ্ঞেস করে বুড়িটিকে কি সরিয়ে ফেলবে? মা বলে সময় আসলেই ভেবে দেখব। তার মানে আগেও এভাবে মানুষ মেরে ফেলার অভিজ্ঞতা তাদের আছে। তখনই মহিলাটি তার রুম থেকে ঘুঁটি বাজায়। সেই শব্দে দুজনেই ছুটে আসে। মহিলাটি অসুস্থতা বোধ করলে শেরলি ইনহেলার দিয়ে মহিলাটিকে শান্ত করে। পরের দিন শেরলি তাকে জিজ্ঞেস করে আপনি নাকি কারো সাথে ঠিকভাবে কথা বলেন না, এমনকি আপনার ছেলের সাথেও না। মহিলা বলে কোথায় দেখলে এমন? আর শোনো, আমার হাজব্যান্ড ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছে, আর তাদের দেশে কিনা আমার ছেলে গিয়ে আছে, কথা কেন বলবো বলো? শেরলি বলে তাই বলে কি 15 বছর ধরে কথা বলবেন না? মহিলাটি জানায় একবার আমার হাজব্যান্ডের খোঁজে ব্রিটিশ আর্মিরা আমার কাছে এসেছিল, আমাকে অত্যাচার করেছিল, তারপরও আমি তাদের কাছে মুখ খুলিনি। সেই কষ্টের কাছে এই কষ্ট কিছুই নয়। শেরলি সেই দিনই তার ছেলেকে স্কুলে ভর্তি করাতে নিয়ে আসে, কিন্তু তার নাম জানায় রজনী, আর ছেলের নাম বলে বাসুদেব। এই বাসুদেব ছিল অ্যাক্সিডেন্টে মারা যাওয়া আগের ওই স্কুল পড়ুয়া ছেলেটির নাম। স্কুলে ভর্তি করানোর পর শেরলি ছেলের স্কুল ড্রেস বানাতে আসে। মহিলাটির বাড়িতে শেরলির ছেলের নাম বালান। পরের দিন সকালে বালান মহিলার রুমে আসতেই দেখতে পায় মহিলাটি পিস্তল মুছছে। তা দেখে জিজ্ঞেস করে তুমি কি গুলি করে আমাদের মারবে? মহিলাটি জানায় এখনো মারার কথা ভাবিনি, তবে মারতেও পারি। বালান জানায় তুমি আমাদেরকে মারার আগে আমরাই তোমাকে মারব। মহিলা জানায় তাকে মারা এত সহজ নয়। বালান বলে চায়ের সাথে বিষ মিশিয়ে মারব, জানতেই পারবে না। তখনই মহিলাটির জন্য সে চা বানিয়ে আনে। মহিলাটি তখন চা খেতেই চায় না। শেরলি বলে চায়ে কোনো বিষ মেশায়নি, ও তো এসব এমনিতেই বলছে, বিশ্বাস না হলে আমিও চাটা খেয়ে দেখাচ্ছি। মহিলা জানায় সেইটার করতে হবে না। শেরলি এবার চলে যায়। মহিলাটি চা খেয়ে মিথ্যা মরে যাওয়ার ভান করে আবার উঠে দাঁড়ালে বালান ভয়ে পালিয়ে যায়। মহিলাটি তখন হাসতে শুরু করে। এরপর শেরলি তার ছেলেকে স্কুলে নিয়ে আসে। শেরলি ছেলেকে বলে টিচারদের সকল কিছু যেন মনোযোগ দিয়ে শোনে, আর তাদের পরিচয় শুধু তারা ছাড়া অন্য কেউ জানতে পারবে না। বাসুদেব ক্লাসরুমে আসলে টিচার তাকে তার মা বাবার ঠিকানা জিজ্ঞেস করলে বাসুদেব তার কোনো উত্তরই দেয় না। উত্তর দেবেই বা কিভাবে? তার মায়ের তো এক এক সময় এক এক নাম। কোনো কিছু না বলে চুপচাপ থাকলে ক্লাসরুমের সব শিক্ষার্থী তখন হাসি ঠাট্টায় মেতে ওঠে। বাসুদেব তাই চুপচাপ বেঞ্চে বসে যায়। এর মধ্যেই একদিন এলাকার ছেলেপেলে মহিলার বাড়ি এসে গাছ থেকে আম পাড়তে থাকলে মহিলা তা জেনে যায়। হুইল চেয়ারে বসে বন্দুক তাক করে নিয়ে এসে গুলি চালিয়ে দেয়। এতে শেরলি রেগে গিয়ে মহিলাটিকে বলে যদি গুলি ছেলেপেলের গায়ে লাগতো তাহলে কি হতো বলেন? মহিলাটা তখন শেরলির ওপর রেগে গেলে বালান তার মাকে বলে বুড়িটিকে মেরে ফেলো। কিন্তু মহিলা বলে সেই সুযোগ দিলে তো। এইটা বলেই শেরলির দিকে তাক করে গুলি। এতে দুজনেই ভয় পেয়ে যায়। মহিলা বলে আমি আসলে ফাঁকা গুলি মারি, একা একটা বাড়িতে থাকি, অনেক কিছুই তো ঘটতে পারে, তাই সাথে সবসময় বন্দুক নিয়ে রাখি। বন্দুকের ভয়ে কেউই ঘরে ঢোকার সাহস পায় না। প্রতিদিন শেরলি তার ছেলেকে স্কুলে দিয়ে আসে, কিন্তু বাসুদেবের সাথে কেউ তেমন কথা বলে না। মহিলার সাথে শেরলির সম্পর্ক ভালো হয়ে যায়। একদিন মহিলা শেরলিকে জিজ্ঞেস করে তুমি এরকম পেছনের দরজা দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাও কেন?
স্কুলের গাড়িটা তো সামনের দরজাতেই থাকে, আর তুমি যে চোর না তা তো ভালো করেই জানি। চোর হলে তো আর ছেলেকে স্কুলে দিতে না, আগে কোথায় যেন কাজ করতে? শেরলি জানাই একটা ওল্ড এজ হোমে। কয়েকদিনের মধ্যে মহিলাটির সাথে বালানেরও সম্পর্ক ভালো হয়ে যায়। দুজনেই দুজনের ছবি এঁকে মজা নেয়। মহিলা আবার শেরলিকে ফাঁকা বুলেটের সাথে আসল বুলেটও দেখিয়ে বলে এই বুলেট দিয়ে মানুষও মারা যায়। শেরলি বুলেটটা হাতে নেড়ে চেড়ে দেখে। একদিন কাপড় গোছানোর সময় শেরলি পাগলির আইডি কার্ড দেখতে পায়, তাই পাগলিকে দেখতে শেরলি বাস স্ট্যান্ডে আসে। দূর থেকে পাগলিকে দেখে আবারও চলে যায়। এর মধ্যে একদিন শেরলি ছেলেকে নিতে নির্দিষ্ট একটা জায়গায় আসলে ছেলেকে দেখতে পায় না। পরে খেয়াল করে বালান এলাকার ছেলেদের সাথে ঘুরছে। সেখান থেকে বালানকে নিয়ে এসে শেরলি বলে আমার আসতে একটু দেরি হয়েছে, আর চলে গেছো? এখন থেকে যতই দেরি করি না কেন তুমি এই নির্দিষ্ট জায়গাতেই থাকবে, মা তোমার জন্য আসবেই। সেদিন রাতে মহিলা তার জীবনের গল্প শোনানোর সময় শেরলিকেও তার গল্প শোনাতে বলে। শেরলি জানায় তার জীবনের কোনো গল্প নেই। মহিলা শেরলির মিথ্যা এক গল্প শোনাতে বলে। শেরলি তখন এক রাক্ষস এবং এক মেয়ের গল্প শোনায়। রাক্ষস এক মেয়েকে পছন্দ করত। পরবর্তীতে রাক্ষস মেয়েটিকে বিয়ে করে। বিয়ের পর রাক্ষস মেয়েটিকে প্রচণ্ড অত্যাচার করত। তখন মেয়েটি রাক্ষসকে মেরে উঠানে মাটি চাপা দিয়ে কলা গাছ লাগিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে মেয়েটিকে পুলিশ ধরে নিয়ে যায়। মেয়েটি ছিল প্রেগনেন্ট, তাই সাজা হয় 5 বছর। মেয়েটি জেলে ছেলে সন্তানের জন্ম দেয়। 5 বছরের সাজা খেটে ছেলেটি জেল থেকে বের হয়ে তার ছেলেকে বাবার মতো রাক্ষস এবং গোলাম না বানানোর জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ায়। আসলে শেরলি তার জীবনের গল্পই বলছিল, যা মহিলাটিও বুঝে যায়। তাই গল্প শেষে শেরলিকে বলে তোমার আর কোথাও যেতে হবে না, তোমাকে এখানে কেউই খুঁজতে আসবে না। আমি মারা যাওয়ার পর উঠানে কবর দিয়ে একটা কলা গাছ লাগিয়ে দিও, কেউ জানতেও পারবে না। আমি বেঁচে আছি কিনা মরে গেছি সেটাও কেউ খবর নেবে না। এসব বলার পর মহিলা হেসে বলে একটা সত্য বলবো, আমার সব গল্পই মিথ্যা। শেরলিও এতে হাসে, কারণ শেরলিও বুঝতে পেরেছিল মহিলাটি সবই জেনে গেছে। পরের দিন শেরলি বালানকে নিয়ে স্কুলে যেতে থাকলে বালান মাকে জিজ্ঞেস করে আমরা কি এখানেই থেকে যাব? আমার কি আর নতুন গল্প মনে করতে হবে না? তখন মা বলে এসব নিয়ে ভেবো না, শুধু পড়াশোনায় মন দাও। সেদিন শেরলি একটা কসমেটিক্সের দোকানে আসলে শাম্বার সাথে তার দেখা হয়। তাকে দেখেই শেরলির গলা শুকিয়ে যায়। সে শেরলিকে দেখে বলে তোকে যে কত জায়গায় খুঁজেছি, ফোন নাম্বার দিয়েছিলাম, ফোনও তো করিসনি। এই শাম্বা মেয়েদের দিয়ে নোংরা কাজ করায়। শেরলিকেও সেইটাই করতে বললে শেরলি কোনো কথা না শুনে সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে। এমনটা দেখে শাম্বা বলে আমার থেকে কত দূরে পালাবি, আমি তোকে ঠিকই ধরে ফেলব। শেরলি বাড়ি এসেই বালানকে ব্যাগ গোছাতে বলে, কারণ এখান থেকে তাদের চলে যেতে হবে। বালান আর কোথাও যেতে চায় না, শুধু বলে আমি স্কুলে যাব। শেরলি অনেক রেগে যায়। তারপর বালান একই কথা বলে। শেরলি বাইরে কান্না করতে থাকলে তখনই ঘন্টার আওয়াজ পায়। এরপর চলে আসে মহিলার কাছে। মহিলা শেরলিকে বলে আমার শেষ ইচ্ছা, তোমরা এখান থেকে কোথাও যেও না, ছেলেকে স্কুলে পড়াও, এখানেই থেকে যাও। এইটা বলেই মহিলা মারা গেলে শেরলি কষ্ট পায়। শেরলি এরপর মহিলাটাকে উঠানে কবর দিয়ে সেখানে এক কলা গাছ লাগিয়ে দেয়। কয়েকদিন পর বিদেশ থেকে ছেলে ফোন করলে হুইল চেয়ারের শব্দ পায়। মূলত হুইল চেয়ারে বসে বালান খেলছিল, কিন্তু ছেলে ভেবে নেয় মা হয়তো ভালোই আছে। শেরলিও কিছু বলে না। একদিন ছেলে পেলে গাছ থেকে আম চুরি করতে আসলে শেরলি ঘর থেকেই ফাঁকা গুলি করে। এতে করে ছেলে পেলে ভাবে হয়তো বুড়ি তাদের দেখে ফেলেছে, তাই ভয়ে চলে যায়। শেরলি ছেলেকে নিয়ে বাড়িতে সুন্দরভাবেই জীবন কাটাচ্ছিল। কিন্তু একদিন শেরলি ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে লক্ষ্য করে কেউ একজন তাকে ফলো করছে, তাই দ্রুত চলে আসে বাড়িতে। বাড়িতে আসা মাত্রই একটা টেলিফোন পায়। শেরলি টেলিফোন তো ধরে, কিন্তু কোনো কথা হয় না। এরপরে শেরলি কলিং বেলের আওয়াজ পায়। ঘর থেকেই দেখে যে শাম্বা এসেছে। শাম্বাকে দেখে ভয় পেয়ে যায়। সে বাইরে থেকে কলিং বেল দিতেই থাকে, বলে যতক্ষণ না দরজা খুলছে ততক্ষণ সে কলিং বেল দিয়েই যাবে। তাই শেরলি দরজা খুলতে বাধ্য হয়। শামনা ভেতরে ঢুকেই বলে জেলে তোকে আমি এত খেয়াল রাখলাম, আর তুই কিনা আমাকে পাত্তাই দিচ্ছিস না। আর আমাকে দেখে সেদিন পালিয়েছিলি। এই বাড়িতেও দেখি ভালোই আলিশান ভাবে আছিস। শুনেছিলাম এখানে এক বুড়ি থাকে, কোথায় সেই বুড়ি? শেরলি বলে হাসপাতালে আছে। শাম্বা মজা করে বলে নাকি মেরে টুকরো টুকরো করে পুঁতে রেখেছিস? তোর তো আবার এই অভ্যাস আছে। এরপর শাম্বা বলে আমার 2 মেয়ে ভালো মতো কাজ করতে পারছে না, এখানে তারা ভালো কাজ করতে পারবে, কেউ কোনো ঝামেলা করবে না, আর তুইও তো করতে পারবি। লোকজনের কাছে তোর অনেক ডিমান্ড। শাম্বা শেরলির ছেলের কথা জিজ্ঞেস করলে শেরলি বলে সে স্কুলে। শাম্বা তখন তার 2 মেয়েকে ফোন করে এই জায়গাটাতে আসতে বলার প্রস্তুতি নেয়। এখানে কেউ আসা মানেই শেরলির জন্য বিপদ। তাই শেরলি প্রথমে চিন্তা করে চায়ের মধ্যে বিষ দিয়ে মারবে, কিন্তু সেইটা সে করে না, পরবর্তীতে গুলি করে মারে। অন্যদিকে বালান স্কুলের প্রেজেন্টেশনে ফার্স্ট হয়, সবাই তার প্রশংসা করে।
বালানের নতুন ফ্রেন্ড হয়। এদিকে শেরলি রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করার সময় এক ফোন আসলে তা ধরতে যায়। যে তাকে কাজটা দিয়েছিল সে শেরনিকে ফোন করে জানায় দুপুর 2টায় মহিলাটির ছেলে এবং ছেলের বউ আসতে চলেছে। এটা মহিলাটাকে আগেই জানানোর দরকার নেই, সারপ্রাইজ হয়ে থাকুক। এইভাবে ছেলের আসার কথা শুনে শেরলির গলা শুকিয়ে যায়। এর মধ্যেই সবাই চলে আসলে শেরলি ভয় পেতে শুরু করে। প্রথমে বাড়িতে ঢোকে ওই লোক যে তাকে ফোন করেছিল। লোকটি দরজায় আসতেই শেরলি তাকে লক্ষ্য করে গুলি করে। সিন শিফট করে নিয়ে যাওয়া হয় তখন বালানের দিকে। বালান প্রতিদিনের মতোই সেই নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকে যেখানে তাকে তার মা অপেক্ষা করতে বলেছিল। তাকে তার মা এটাও বলেছিল যতই দেরি হোক না কেন এখানেই যেন থাকে, মা তাকে নিতে আসবেই। বালানও তাই অপেক্ষা করে। সিন এরপর নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। সিআই ফ্রান্সিসের কাছে এক লোক নালিশ করে এসআই পবিত্রনের নামে। নালিশটা হচ্ছে পবিত্রন তার ছেলেকে মারার হুমকি দিয়েছে, আর সেইটা এলাকার একটা খেলা নিয়ে। পবিত্রন ছেলের পাসপোর্টের ভেরিফিকেশনের কাগজপত্রও দিচ্ছে না। সবকিছু শুনে সিআই পবিত্রনকে ডেকে শাসায়। পবিত্রনের লেডি কনস্টেবল সিসিলের সাথে একটা সম্পর্ক আছে। এই সিসিলিকে সিআইও পছন্দ করে, তাই সিআই পবিত্রনকে পছন্দ করে না। পবিত্রন সিসিলিকে জানায় আজ রাতে কিন্তু তুমি 1 ঘন্টা আমার বাসায় থাকবে, আমরা রোমান্স করব। তখনই এক পুলিশ এসে পবিত্রনকে বলে একজন ফোন করেছিল, একটা জায়গায় অনেকক্ষণ যাবত এক ছেলে দাঁড়িয়ে আছে, সিআই আপনাকে যেতে বলেছে। পবিত্রন সেখানে আসলে বালানকে উলঙ্গ অবস্থায় দেখা যায়। প্রত্যক্ষদর্শী বলে আমি এভাবেই দেখেছি। পবিত্রন বালানের নাম ঠিকানা জিজ্ঞেস করলে বালান কিছুই বলে না, তাই বালানকে থানায় নিয়ে আসে। এসে সিআইকে জানায় নিখোঁজ কেস, থানায় রাখলেই কেউ যোগাযোগ করবে। সিআই তখন সিসিলিকে বের হতে দেখে পবিত্রনকে বলে আজকের রাতটা ওই তোমার কাছেই থাক। পবিত্রন নিরুপায় হয়ে বালান সিসিলিকে একসাথে বাইকে করে বাড়ি নিয়ে আসে। রাতের বেলা বালানকে ঘরে রেখে দরজা লাগিয়ে তারা বাইরে চলে যায়। বালান জেগে বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। পরের দিন পবিত্রন বালানকে নিয়ে সেই একই জায়গায় আসে। সেখানে বালানের স্কুল ব্যাগ দেখতে পায়, যার মধ্যে জামা কাপড়ও ছিল। এতে পবিত্রন বুঝতে পারে ছেলেটি তার স্কুল ড্রেস খুলে ব্যাগে রেখেছিল। সেই সময় বালানের স্কুল বাস সেদিক দিয়ে আসলে বালানের একমাত্র ফ্রেন্ড বালানকে ডাক দেয়, কিন্তু বালান তাকে দেখা মাত্রই দৌড়াতে থাকে। তখন পবিত্রন বালানকে ধরে ফেলে, জেনে যায় বালানের স্কুলের নাম। শিওর হয় একটা মিসিং কেস। সিআই পেপারে নিখোঁজ বিজ্ঞপ্তি দেখতে চাইলে পবিত্রন জানায় এসবের দরকার নেই, স্কুলে খোঁজ নিলেই পাওয়া যাবে। পবিত্রন বালানকে সিসিলির জিম্মায় রেখে স্কুলে যায়। সেখানে বালানের নাম দেখে বাসুদেব। এরপর সেই অ্যাড্রেসে যোগাযোগ করলে জানতে পারে তা সঠিক নয়, কারণ বাসুদেব অ্যাক্সিডেন্টে মারা গেছে, যা আমরা আগেই উল্লেখ করেছিলাম। পবিত্রন তাই বালানের ছবি নিয়ে আশেপাশের এলাকার লোকদের জিজ্ঞেস করে যে তাকে চেনে কিনা। অন্যদিকে বালান থানায় সিসিলির সাথে লুকোচুরি খেলতে খেলতে একসময় পালিয়ে যায়। এদিকে পবিত্রন বালানের খোঁজ করতে করতে ওই বাড়ির সামনে আসলে অন্য সার্কেলের পুলিশ অফিসারকে দেখতে পায়, যারা শেরলির মার্ডার কেস ইনভেস্টিগেশনে এসেছিল। পবিত্রন তাকে জিজ্ঞেস করে এই বাড়িতে কি কোনো ছেলে ছিল? পুলিশ অফিসারটা জানায় না তো, শুধু মহিলার কাপড় চোপড় পেয়েছি, কোনো কাপড় চোপড় এখানে পাইনি। বাপরে, শেরলির কি দুর্দান্ত মাস্টার প্ল্যান। একদিকে বালানের কোনো পরিচয় না পেয়ে পবিত্রন পুলিশ স্টেশনে ফেরে, অন্যদিকে সিসিলির হাত থেকে বালান পালায়। এতে সিআই পবিত্রনের উপর রেগে গেলে পবিত্রন বলে সিসিলির উপর দায়িত্ব দেওয়া ছিল। এভাবে সবার সামনে পবিত্রন সিসিলির উপর দোষ দিলে সেও রেগে যায়। পবিত্রন তখন বালানের উপর রাগে, কারণ বালানের জন্যই তার প্রেমের সম্পর্ক নষ্ট হয়েছে। সিগারেটের আগুন দিয়ে বালানের ছবি পুড়িয়ে ফেলে। কেটে যায় কয়েক বছর। যথারীতি বালানও বড় হয়ে গেছে। বালান বাসে করে এসে ওই বাস স্টপে নামে যেখানে মা তাকে অপেক্ষা করতে বলেছিল। এরপর হাঁটতে হাঁটতে যায় ওই মহিলার বাড়িতে। গিয়ে দেখে সবকিছু পরিত্যক্ত। তাই এলাকার ছেলেপেলেদের জিজ্ঞেস করে ওই বাড়ির এমন অবস্থা কেন? ওই বাড়িতে কি কেউ থাকে না? ছেলেপেলেরা জানায় না, ওই বাড়িতে একটা বুড়ি থাকত, যাকে তার কাজের লোকই মেরে ফেলেছে। এরপর একদিন বুড়ির আত্মীয়কে মারতে গেলে আত্মীয় তাকে ধরে ফেলে। এসব শুনে বালান জিজ্ঞেস করে সেই কাজের মহিলাটা কোথায়? ছেলেরা জানায় সেদিনই তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এইটা শুনে বালান তার মায়ের খোঁজে থানায় আসে। বালান পুলিশ স্টেশনে এসে সিসিলির খোঁজ করে, জানাই 6-7 বছর আগে এই স্টেশনে ছিল, নতুনরা চেনে না। বালান তখন পুরাতন পুলিশ শম্ভুকে দেখে তার কাছে গেলে সে বালানকে চিনতে পারে। সেই সময় বালান পুলিশ স্টেশনে পবিত্রনকে দেখতে পায়। তাকে সবকিছু খুলে বললে বালানকে সে চিনতে পারে। এরপর তার রুমে ডেকে নিয়ে এসে জিজ্ঞেস করে এতদিন পর এখানে কেন? বালানাকে জিজ্ঞেস করে সিসিলির সাথে তার বিয়ে হয়েছে কিনা। পবিত্রন বলে বিয়ে তো হয়েছে, কিন্তু তার সাথে নয়। বালানের পর তার মাকে খুঁজে দিতে বললে পবিত্রন বলে এতদিন পর তাহলে মায়ের খোঁজ নিতে আসা, তাই না? আচ্ছা, খোঁজ দেব, তার আগে পানি ভরে নিয়ে আয়। বালান পানি ভরাতে গেলে শম্ভু বালানকে বলে সে পবিত্রনের কাছে কেন এসেছে, পবিত্রন তাকে অনেক বিপদে ফেলবে।
জর্জ নামে এক পুলিশ অফিসারের ঠিকানা দিচ্ছি, তার কাছে যাও। তার থানাতেই তোমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল। বালান জর্জের কাছে আসে। জর্জ বালানকে নিয়ে একটা জেলারের কাছে আসে। জেলার বালানকে বলে, হ্যাঁ, তোমার মাকে চিনেছি। 2 বার আমার জেল থেকে পালানোর চেষ্টা করেছিল। বলে কিনা ছেলে তার জন্য অপেক্ষা করছে। আমার পুলিশের ওপরও আক্রমণ করেছিল, তাই আমি মানসিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য পাঠাই। বালানের পর সেই মানসিক হাসপাতালে আসে। সেখানকার ইনচার্জ বালানকে জানাই সেখানেই তার মা 2 বছর থেকেছে। সারাক্ষণ শুধু ছেলে ছেলে করত। মেডিসিন দিলে চুপ হয়ে এক কোনায় বসে থাকত। 2 বছর পর সাজা শেষে সে মুক্তি পায়, কিন্তু কেউ নিতে না আসায় এখানেই রেখে দেই। এসব শুনে বালান বলে, তাহলে তার মা কি এখানেই আছে? ইনচার্জ বলে, এখানেই তো ছিল, কিন্তু একদিন ভাই এসে নিয়ে যায়। বালান বলে, তার মায়ের একমাত্র সে ছাড়া আর কেউ নেই। তাই বালার নাম জানতে চাইলে ইনচার্জ বলে, পবিত্রন। তার মানে পবিত্রন বালানকে না পেয়ে বালানের মাকে নিয়ে যায়। সেদিনই বালান আবার পবিত্রনের কাছে এসে জিজ্ঞেস করে তার মাকে কোথায় রেখেছে। পবিত্রন জানাই, এত চিল্লাইও না, খুব তো পালিয়ে যাও। এবার নিজের মাকে খুঁজে বের করো, আর এখানে বেশি না চিৎকার করে বাইরে অভিযোগ করো। অভিযোগ করতে কিন্তু নাম, জন্ম নিবন্ধন লাগে, সেটাও তো তোমার নেই। বালান তবুও মা করলে পবিত্রন কোনো পাত্তা না দিয়ে বাইরে চলে যায়। শম্ভু তখন বালানকে আবারও এখানে দেখে জিজ্ঞেস করে, তুমি আবার কেন এসেছ? বালান জানাই, মাকে পবিত্রন নিয়ে গিয়েছিল। শম্ভু তবু বালানকে বলে, পবিত্রন কিন্তু ভালো লোক নয়। সিসিলিকে হারানোর ব্যাপারটাতে সে কোনোভাবে তোমাকেই দোষারোপ করে। বালান মায়ের কথা ছাড়া কিচ্ছু ভাবে না। তাই পরের দিন পুলিশ স্টেশনে চলে আসে। পবিত্রনও এসে দেখে, কিন্তু কোনো কথা না বলে তার রুমে চলে যায়। পবিত্রন কোনো একটা কাজ নিয়ে বেশ প্রেশারে ছিল। সিনিয়র ফোন দিয়ে পবিত্রনকে অনেক বকাঝকাও করেছে। পবিত্রন সেসব ঝাড়তে আসে বালানের কাছে। এসে বলে, তোমার মাকে টুকরো টুকরো করে কেটে ভেসে দেব, তোমার মাকে তুমি পাবে না। এসব বলে চলে যায় তার রুমে। বালানও মাকে খুঁজতে চলে আসে পবিত্রনের রুমে। এবার পবিত্রন বালানের উপরেই রেগে যায়। রেগে গিয়ে বলে, তুমি যে কেসে পালিয়ে গিয়েছ সে কেসে কিন্তু আবার ভেতরে ঢোকাবো। বালান বলে, যা খুশি তা করতে পারেন, তবুও তার মাকেই লাগবে। পবিত্রন তার পুলিশ বাহিনীকে দিয়ে বালানকে বের করে দিতে চাইলে বালান বলে, আপনি যাকে খুঁজছেন তার ঠিকানা যদি আমি দেই, তাহলে কি আমার মাকে ফিরিয়ে দেবেন? পবিত্রন কিছুই বুঝতে পারে না। বালান জানাই, সেদিন একই ট্রাকে আমার সাথে আপনার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আব্বাসও পালাচ্ছিল। সিন নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে। আব্বাস ড্রাগস ডিল এবং চুরি করে। ট্রাকে ওঠার সময় সে বালানকে দেখতে পায়। বালানকে দেখে ভেবে নেয় হয়তো ড্রাইভারের সাথে এসেছে, কিন্তু গাড়ি থামানোর পর ড্রাইভার জানায় সে তাকে চেনে না। আব্বাস বালানের নাম ঠিকানা জিজ্ঞেস করলে বালান কিছুই বলে না। তাই আব্বাস আপন মনে যেতে থাকলে বালান তার পিছু নেয়। এতে আব্বাস রেগে গিয়ে ধমক দেয়। 2-3 বার এমনটা হয়। সেই সময় পুলিশ সেদিক দিয়ে আসলে আব্বাস ড্রাগসের প্যাকেট ময়লা আবর্জনার দিকে ছুঁড়ে ফেলে। পুলিশ আব্বাসকে খুঁজে কিছুই পায় না, কিন্তু তারাও দূর থেকে আব্বাসকে কিছু একটা ফেলতে দেখেছিল। তাই ময়লা আবর্জনার মধ্যেই খুঁজতে থাকে, তবে সেখানে কিছুই পায় না। তাই তারা চলে যায়। আব্বাস এরপর খুঁজতে থাকলে আব্বাসও পায় না। মূলত বালান সেটা নিয়ে ফেলেছিল। এরপর বালান আব্বাসের হাতে সেটা তুলে দিলে আব্বাস তার উপরে খুশি হয়। খুশি হয়ে তাকে টাকা দিতে চাইলে বালান সেটা নেয় না। তাই আব্বাস জিজ্ঞেস করে, কি লাগবে তোর? বালান বলে, আমার মাকে লাগবে। এইটা শুনে আব্বাস বালানকে নিয়ে একটা বোনের বাড়ি আসে। আব্বাস বালানের কোনো নাম জানত না, তবে টি শার্টে পবিত্রন লেখা দেখে পবিত্রন ডাকতে থাকে। পরের দিন সকালে বোন আব্বাসকে বলে, এখানে কোথাও রেখে আয়। সারা রাত মা করে কান্না করেছে। আব্বাস মাকে খুঁজতে একা বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তাই আব্বাস বালানকে বলে, তোর মাকে খুঁজতে আমার সময় লাগবে, এজন্য তো টাকাও দরকার, তুই আমার সাথে কাজ শিখ, চল। আব্বাস ছোট বালানকে ড্রাগস ডিলিং, চুরি করা এগুলো শেখায়, যেটা বালান সফলভাবে করতেও থাকে। একদিন আব্বাস তাকে বলে, তোকে আমি আমার কাছেই রেখে দেব। বালান তখন তার মায়ের কথা বলে। আব্বাস জানাই, মা পরে, এখন থেকে আমি তোর আব্বা। 6-7 বছর কেটে যায়। বালানও বড় হয়। বড় হয়ে বালান বলে সে অন্যদের সাথে ব্যাঙ্গালোরে যাবে। এটা শুনেই আব্বাস রেগে যায়, বলে, তুই ব্যাঙ্গালুরুতে গেলে মাকে কে খুঁজে বের করবে? বালান জানাই, সে নিজেই খুঁজবে। আব্বাস তখন বলে, আচ্ছা, শেষ কাজ আমার সাথেই কর, তারপর ব্যাঙ্গালোরে যাস, টাকাও তো তোর লাগবে। সিনের পর নিয়ে আসা হয় প্রেজেন্ট ডেতে। বালান আব্বাসের কাছে আসলে আব্বাস বলে, এতদিন কোথায় ছিলি? আমি তোর মায়ের খোঁজ পেয়েছি, সে জেলে ছিল, সেখান থেকেই পবিত্রন নিয়ে গেছে। এই পবিত্রনটা আবার কে? তখনই এক চেলা জানাই, পুলিশ এসেছে। এতে আব্বাস বুঝতে পারে বালানই পুলিশকে নিয়ে এসেছে। আব্বাস তাই বালানকে বলে, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাওয়ার একদম শেষ পর্যায়ে এসেছিলাম, আর তুই আমাকে ধরিয়ে দিলি। তারা তোর মায়ের কাছে নিয়ে যাবে না। পুলিশ আব্বাসকে ধরে নিয়ে যায়। বালান তখন পবিত্রনকে বলে, এবার তো আমার মাকে ফিরিয়ে দেবেন। পবিত্রন জানাই, আমি সিসিলিকে পাইনি, তাই মাকেও ফিরিয়ে দেব না, তবে প্রমাণস্বরূপ একবার দেখাবো। এরপর বালানকে নিয়ে আসে এক মানসিক হাসপাতালে।
সেখানে বালানকে বলে, তোমার মায়ের চেহারা মনে আছে তো? একদম শেষ সেলে আছে। বালান একদম শেষ সেলে এসে কাঁপতে কাঁপতে মা ডাকতে থাকলে ভেতরে থাকা মহিলা একবার পেছনে ফিরে তাকাতেই বালান সেখানে ছুটে চলতে থাকে। এটা দেখে পবিত্রন অবাক হয়ে যায়। তাই পবিত্রন সেলের কাছে এসে ভালো করে দেখতে থাকে। তখন দেখা যায় ভেতরে আসলে বালানের মা নয়, আছে ওই পাগলি। পুরো ব্যাপারটা এবার জানানো হয়। শেরলি সেদিন ফোন কলে আগে জেনে নিয়েছিল কবে আসবে। যখন তাকে বলা হলো দুপুর 2টায়, তখন সে চলে আসে পাগলির কাছে। পাগলিকে নিয়ে আসে বাড়ি। সেই বয়স্ক মহিলার ছেলে চলে আসলে শেরলি পাগলিকে দিয়ে পিস্তল তাক করে রেখে পেছনের দরজা দিয়ে ব্যাগপত্র গুছিয়ে চলে যায়। যাওয়ার সময় পাগলির আইডি কার্ডটাও ঝুলিয়ে দিয়ে যায়। পুলিশ পাগলিকে ধরেই থানায় নিয়ে যায়। এই হচ্ছে মূল ঘটনা। বালান এখন জানে তার মা কোথায়, তাই দৌড়ে ছুটে আসে সেই জায়গাতে যেখানে মা তাকে অপেক্ষা করতে বলতো। সেখানে এসে বালান বসে থাকলে পেছন থেকে মা এসে বালানের গায়ে হাত দিয়ে বলে, তোকে না বলেছিলাম যতক্ষণই লাগুক এই জায়গাতে অপেক্ষা করতে, তোর মা আসবেই। বালান কোনো কিছু না বলে সরাসরি জিজ্ঞেস করে, মা পরের গল্প কি? মা বলে, জানাচ্ছি। এরপর কানে বলে দিয়ে মা হাত বাড়িয়ে দিলে বালান মায়ের হাত ধরে। আর এখানেই শেষ হয় দুর্দান্ত এই মুভিটি। মালায়ালাম ইন্ডাস্ট্রিকে কেন সেরা বলা হয় সেইটা যেন আরও একবার প্রমাণ পাওয়া গেল। গল্প কিন্তু সিম্পল, মা ছেলের কাহিনী নিয়ে, কিন্তু তার দারুণ মিস্ট্রি আকারে উপস্থাপন করা হয়েছে। শেষের টুইস্টটা ছিল দুর্দান্ত। আপনার কাছে মুভিটি কেমন লেগেছে তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।